বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। সরি, আমি উইথড্র এ ওয়ার্ড, আমার মুখ দিয়ে বেড়ে গেছে। রাগের চটি, রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি, এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইথড্র দ্যাট। তারপরে বলেছিলেন ওটা একটা কমন ল্যাঙ্গুয়েজ, রাগের মাথায় বলে ফেলেছি কমন ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা কি এবার তাহলে কমন ল্যাঙ্গুয়েজ সবাইকে সালা বলি? সেটা কি মানে সভ্য দেশের পরিচয় হবে না সভ্য মানুষদের পরিচয় হবে? আমরা যদি একটা কোনো দপ্তরে ঢুকে কমন ল্যাঙ্গুয়েজ বলি, থানায় ঢুকে বলি, এই শব্দটা ব্যবহার করে প্রয়োগ করে বলি মুখ্যমন্ত্রী বলেছেন এটা একটা কমন ল্যাঙ্গুয়েজ, তাহলে সেটা শান্তি বজায় থাকবে তো? নাকি সেখানে উশৃঙ্খলতা বা তার আইন শৃঙ্খলাটার উপর সেই মানে ভেঙে পড়বে না? সেটা মাননীয়া কি বলছেন? উনি ওনার এই আলটাপকা মন্তব্য করার পরে যে একটা বিশ্লেষণ করে দেন, বাক্য বিশ্লেষণ করে উনি যে বলেন, সেটা খুবই হাস্যকর লাগে। মনে হয় না একজন মাননীয় মুখ্যমন্ত্রীর এটা একটা বার্তা? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবথেকে ভালো লাগলো ওনার যে 4টে সেলাই না কটা সেলাই ছিল কপালে, সব সেলাইগুলো এখন উধাও হয়ে গেল। মাঝখানে দেখলাম যখন পড়েছিল বাঁদিকে রক্ত বেরিয়েছিল, ডান দিক দিয়ে কেটে রক্ত বেরোচ্ছিল। তারপরে দেখলাম ডান দিক থেকে বাঁদিক থেকে ব্যান্ডেডটা লাগানো ছিল। এখন দেখলাম ব্যান্ডেডও লাগানো নেই, কিছুই লাগানো নেই। মাননীয় আবার সুস্থ হয়ে ফিল্ডে নেমে গেছেন। ভালো তো, মাননীয় সুস্থ থাকুন, এটাই আমরা সবসময় চেয়েছি। ওনার যতই হোক যাই করুক, উনি একজন আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের, ওনার প্রতি সেই সম্মানটুকু চেয়ারকে আমরা করি। সেই জন্য ওনার সুস্থতা এবং সার্বিক সুস্থতা কামনা করি, কারণ ওনার দলের অবক্ষয় দেখার জন্য ওনাকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। উনি যে কুড়িচুকার মন্তব্য করেছেন কালকে বলছেন, এটা প্রথম না। আমরা এর আগে দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উনি কী বলেছিলেন। তুই তাকারি থেকে শুরু করে নারকেলের দড়ি পরানো থেকে শুরু করে উনি কী না কি বলেছিলেন। মাঝখানে আবার বয়কারে বা দিয়ে কী সব একটা বলেছিলেন। আমি সোশ্যাল মিডিয়ায় নিজের জায়গাটাকে ছোট করব না। ওনার এই অক্ষরটাও মানে দুটো অক্ষরের যে একটা প্রথম অক্ষর ব, আর এবার বলেছেন প্রথম অক্ষর স। এই সব কথা বলতে গিয়ে উনি নিজেও বুঝে পান না। যেমন ওই যে দেবদেবীকে বলতে গিয়ে অনেক সময় আমাদের বলেছিলেন বিষ্ণু মাতা। কারণ উনি কোনোদিনই, দেখুন এই যে তোলামূলের রাজ্য সরকারে তৃণমূলের সরকারটা চলছে, এটা একটা অশিক্ষিত দল, এটা একটা চোরদের দল, অশিক্ষিত দল, চোর মানে একটা করাপ্টেড দল। সুতরাং এরা যদি সংস্কৃতি শিক্ষা এরা বুঝতো, মানতো, দেখতো, তাহলে এদের উপর থেকে নিচ পর্যন্ত, 14 তলা থেকে নিচের 1 তলা পর্যন্ত, বা নেতা নেত্রীর উপর থেকে নিচের বুথ পর্যন্ত এরা মানুষকে সম্মান করতো। এরা আবার কাকলি ঘোষ দস্তিদার কি বললেন কিছুদিন আগের বাড়িতে বলছিলেন, কার সম্বন্ধে বলছিলেন? কাকলি ঘোষ দস্তিদার। উনি আমার সংস্কৃতি শেখাচ্ছিলেন যে কার 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 সম্মান আঘাত করেছে। তা আপনি আবার কাকলি ঘোষ দস্তিদার বাড়িতে বলুন, সোশ্যাল মিডিয়ায় বলুন মাননীয়া কী বলেছেন। সেদিনকে তো বড় বড় ভাষণ দিয়েছিলেন বাড়িতে, আজকে আপনার কোনো ভাষণ নেই কেন? মাননীয় প্রধানমন্ত্রীকে উনি এইভাবে একটা অপমানজনক, এটা এফআইআর করা উচিত। দেখুন সায়ন্তিকা মাঝখানে একটু ফ্রাস্ট্রেশন কথাবার্তা বলেছিল, আমরা শুনেছিলাম। সেই কথাটাকে মাননীয়া একদম ধুয়ে একদম মাথায় হাত বুলিয়ে তাকে আবার বরানগরের সিটের যে দিলেন, আমরা সেটা দেখেছি। একটা খুব এন্থু পেয়ে গেছেন। শুধু কেন ওই আরেকটা নাম বললেন না কেন, রচনা ব্যানার্জি, এই নামটা মিস করলেন কেন? রচনা ব্যানার্জি, সায়ন্তিকা, সায়নী ঘোষ, এরা হচ্ছে একদম পশ্চিমবঙ্গকে তুঙ্গে পাঠিয়ে দেবে। যারা মানে একটা পদে আসীন হওয়ার জন্য যে প্রার্থী হচ্ছে, ডেকোরামটুকু মেনটেন জানেন না, বা কী কথা বলতে হয় সেইটুকু তারা জানেন না। তাদের ক্ষেত্রে আমরা এটাই দেখেছি, যাদের প্রার্থী করেছে যারা কোনো হিন্দু সংস্কৃতি কালচার এটা তাদের মধ্যে নেই, তারা এখন ঠেকায় পড়ে বলে না ইতেও কি গেলে। এখন হয়েছে সায়নী ঘোষের তাই অবস্থা। আমাদের মহাকাল মহাদেবকে যে অবমাননা করেছে, তার অসভ্যতামি নোংরামি করেছে, সেই সায়নী ঘোষকে কোনোদিন প্রার্থী করাই উচিত ছিল না লোকসভায়। তারপরে যাদবপুরের মতন জায়গায় প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ, সেখানে আজকে তিনি আবার শিবের মাথায় গঙ্গাজল দুধ ঢালছেন। তো মানুষ বলে না যে এদের হচ্ছে মুখোশের আড়ালে মানুষ,
এদের যে মানুষের আড়ালে মুখোশ না মুখোশের আড়ালে মানুষ, এটা বোঝা দুষ্কর হয়ে যায়। কারণ এদের যে নিজস্ব কোনো অস্তিত্বই নেই। এরা দরকার পড়লে চটি চেটে চেটে একটাই জানে নিজেদেরকে কোথায় তুলতে হবে, সেটাই হয়েছে। আর সায়ন্তিকার কথা, সায়ন্তিকা তো এর আগেও ফ্রাস্ট্রেশন কথাবার্তা বলেছি। সুতরাং দেখুন, এরা এক একজন, এই যে বললাম শিল্প থেকে চিকিৎসা থেকে সব কিছু আমাদের ভেঙে পড়েছে। ফিল্ম জগৎ যদি দেখতে যাই, কলকাতায় আমাদের ফিল্মে যে সমস্ত আগে অবদান ছিল, একটা কোনো ফিল্ম জগতে আমরা কোনো ফিল্ম তৈরি দেখতে পাই না। তাদের তো কিছু করে খেতে হবে। তারা এখন আসছে যে জানে যে এই বর্তমানে চোরেদের সরকার, তৃণমূলের সরকার, এদের আওতায় থাকতে পারলে আমরা কিছু কমাতে পারবো। সেই কামানোর জন্য এরা ইন্ডাস্ট্রি ছেড়ে, ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে এখন রাজনীতিটাকে খেলা মনে করে নিয়েছে, একটা বিজনেসের প্ল্যাটফর্ম মনে করে এরা এখানে ঝাঁপিয়ে পড়ছে। এরা আবার সংবিধানের গুরুত্ব কি বুঝবে বা সংবিধান সম্বন্ধে তাদেরকে মান্যতা কি দেবে? এদের নাম বিশেষ করে যে সমস্ত কয়েকটা জায়গায় প্রার্থী হয়েছে, মানে ভাবতে অবাক লাগে, এবং প্রার্থী বিষয়ে ধরতেই তাদেরকে আমি মানে প্রার্থী হিসাবে মানি না, ঘেন্না লাগে। এই কুড়িচুকার মন্তব্যের জন্য একটা নির্বাচন কমিশনে অভিযোগপত্র দায়ের করা হয়েছে, এবং থানাতে, লোকাল থানাতে যেখানে পড়েছে সেখানেও এই এফআইআরটা করা উচিত। কারণ এটা যদি এই মাননীয়ার ক্ষেত্রে হতো, রাত্রিবেলা থেকে তুলে নিয়ে চলে আসতো, যে বলতো এইরকম অপপ্রয়োগ কমন ওয়ার্ডটা ইউজ করতো, তাহলে মাননীয়ার মানে দলদাস পুলিশ রাত্রিবেলা তাকে তুলে নিয়ে চলে আসতো, লয়ের না নিয়ম মানতো না, কখন গিয়ে অ্যারেস্ট করা উচিত কী হতো, তাকে তুলে নিয়ে চলে আসতো। এরকম নিদর্শন আমরা ভুরি দেখেছি। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি আত্মপ্রচার করার দরকার হয় না। দেশের প্রত্যেকটা মানুষ, যে মানুষটার মধ্যে মোদীজির মানে স্লোগানটা ভেতরে চলে গেছে, হর হর ঘর ঘর মোদীজি, হর হর মোদীজি, এটা আমাদের হর হর মহাদেব, হর হর মোদীজি, ঘর ঘর মোদীজি, এই স্লোগানটা আমরা প্রচার করছি। আমাদের প্রচারে ওনার মুখটা এবং দলের যে স্বচ্ছতা, সেটা প্রত্যেকটা ঘরে ঘরে ভারতবর্ষের সেই জায়গাটাতে ফুটে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কোনো প্রচারের দরকার হয় না, প্রচারের দরকার হয় আপনার। গাড়ির পিছনে সততার প্রতীক মুখ্যমন্ত্রীর ছবিটা, তারপরে কি আমাদের গর্ব থেকে গব্য। এই কিছুদিন আগে লিখে দেখলাম কাকলি ঘোষ দস্তিদার, বানানটাও লিখতে পারে না এরা দেওয়াল লেখানে। এদের যে সংগঠনের কর্মীরা আছে, এরা তো শিক্ষা দীক্ষার কোনো কিছু জানে? দস্তিদারের সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, দস্তিদারের স্পেলিংটা যদি কেউ উচ্চারণ করে দিতে পারে, তাকে মানে অন্তত মিনিমাম 10,000 টাকা উচিত পুরস্কার দেওয়া। সুতরাং এরা আবার উল্টে কথা বলে, লজ্জা লাগে না বলতে? ইডি সিবিআইয়ের টাকা, আপনার টাকাটা কিসের টাকা? যে বালিশের তলায়, ট্যাঙ্কের তলায়, কোমরের তলায়, বাক্সর তলায়, দেয়ালের সমস্ত ইটের মধ্যে টাকাগুলো রাখা আছে আপনার দলের নেতা নেতৃত্বদের, চোরদের, ওদের নেতা বলতে আমার ঘেন্না হয়, চোরদের সমস্ত দেয়ালগুলোতে ভেঙে ভেঙে যে টাকা উদ্ধার হচ্ছে, কোমরের মধ্যে টাকা রাখা আছে, সেই টাকা কিসের টাকা? এবং কেন্দ্রীয় সংস্থা, গোয়েন্দা সংস্থা এবং তদন্তকারী অফিসার ইডি সিবিআই, তাদের তো হাত দেবে কি? তারা তো উদ্ধার করছে টাকাগুলো। এই যে শেখ শাহজাহানের দেখলাম 137 কোটি টাকা করেছে ভেড়ির মাছ বিক্রি করতে, কত শতাংশ গেছে? হরিশ মুখার্জি স্ট্রিটে কত শতাংশ তার কাটমানি গেছে? শুধু কি শেখ শাহজাহান বেচারা ও করেছে হজম? তা তো না। দোলা সেনের কথা অনুযায়ী তো কত % আগে দিতে হবে দলকে, পার্টি অফিসকে, তারপরে সে ভোগ করতে পারবে। তাহলে সেইটা 137-এর 75% ভাগ করা হোক। দলের সুপ্রিমোর যে অফিস আছে, হেড অফিস, সেখানে তো জমা পড়েছে, তাহলে দলের নেতৃত্বর হিসাব অনুযায়ী সেখান থেকে টাকাটা উদ্ধার করা হোক। আপনি যে সারা রাজ্যকে বঞ্চনা করেছেন, দারিদ্র্য সীমার নিচে যে মানুষগুলো রয়েছে, তাদের যে আজকে দুঃখ কষ্ট, তারা যে ঘরে ঘরে, সন্দেশখালি আমরা গেছিলাম, সেখান থেকে গিয়ে দেখেছি তারা কোন পরিস্থিতিতে বাস করছে। তাদের জব কার্ডের টাকা হরপ করা থেকে শুরু করে তাদের আবাস যোজনার ঘর করে না দেওয়ার সেই টাকাগুলো তৃণমূলের যে তোলাবাজ গুন্ডাগুলো রয়েছে, তাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে। সেই মানুষগুলো দুঃখী দেখে যাচ্ছে। তাদের এই কষ্টের টাকাগুলোকে হরপ করছেন এই তৃণমূলের তোলাবাজ সরকারের নেতা নেতৃত্বগুলো। আমরা মাঝখানে, আমি ব্যতিক্রম প্রসঙ্গ ব্যতীত এটা বলে রাখি, মাননীয়ার একটা সোশ্যাল মিডিয়ায় আমরা বাইরে দেখেছিলাম, উনি বলেছিলেন সন্দেশখালিতে রেখাপাত্র যে দাঁড়িয়েছেন, সেই রেখাপাত্র কেন রাজ্যের সমস্ত ফ্যাসিলিটি নিয়ে কেন কেন্দ্রের টিকিট নিলেন? রাজ্যটা কি আপনার কেনা? আপনি কি রাজ্যবাসীকে যে সুবিধাভোগগুলোর জন্য আপনি অ্যানাউন্স করেছেন, লক্ষ্মী ভাণ্ডার, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, ড্যাশ ড্যাশ ড্যাশ, কেন্দ্রের সরকারের সমস্ত কিছু স্টিকার নীতি মেরেছেন, সেটা কি আপনি কিনে রেখেছেন? তা আপনার দলের সমর্থকদের জন্য আপনি প্রদান করবেন না পশ্চিমবঙ্গবাসীদের
যারা দারিদ্র সীমার নিচে আছেন বা পশ্চিমবঙ্গবাসীদের যারা এই উপভোগ মানে এইগুলো ভোগ করতে পারে তাদের জন্য, নাকি আপনার এই সুপ্রিমোর চেয়ারটায় বসে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে না, পশ্চিমবঙ্গের তোলামূলের সরকারের সুপ্রিমো হয়ে তাদের ভোগ দেওয়ার জন্য, ভোগের সুবিধা করার জন্য সেই সমস্ত ফ্যাসিলিটিগুলো তাদের প্রদান করছেন? আগে নিজে ঠিক করুন, তারপরে আপনি বলবেন রেখা পাত্র কেন। বেশ করেছে রেখা পাত্র, সব সুবিধা পশ্চিমবঙ্গবাসী এবং তার রাজ্যের একজন মাননীয়, তারা তো সন্দেশখালী মা বোনেরা বলছে আমরা তৃণমূলের সমর্থন করতাম, তারা তো বলছে আপনার দলের সমর্থন, কেন আপনি আবার বিগড়ে গেল, কেন আপনি এখন বন্ধ গেলেন না? বারবার তো সোশ্যাল মিডিয়ায় বলছি, আপনি আপনার স্বঘোষিত যুবরাজ আদরের ভাইপো কেন গেলেন না সন্দেশখালী? এত ভয় কেন? যান না মা বোনদের কাছে, ডবল ডবল চাকরির বা ভাওতাবাজি প্রতিশ্রুতিগুলো দিয়ে আসুন না, এফেক্টটা দেখবেন। দেখুন, জনগণের আদালতে বিচার কার হবে সময় 4 জুন। যদি আপনি আপনার চোর নেতৃত্বগুলোকে লেলিয়ে দেন ভোট লুট করার জন্য এবং সেই ভোটের রেজাল্টের সময়, কাউন্টিংয়ের সময় বিরোধী পার্টি যারা করবে তাদের যদি টিকতে দেন, ভোট গণনার কাউন্টিংয়ের সময় টিকতে না দেন, আর যদি সঠিকভাবে ভোট হয় তাহলে তার বিচার জনগণ করবে এবং সেই বিচারের বাণীগুলো আপনাদের শুনতে হবে, জনগণ দেখিয়ে দেবে এবং সেই হিসাবটা জনগণ বুঝিয়ে দেবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন জাস্টিস, আমাদের মনে বসা দেবতা। আপনি কি বিচার, আপনার জনগণ কি বিচার আপনার করবে? আপনার তোলামূলের সরকার আমাদের মনের মধ্যে যুব সম্প্রদায় যারা মানুষের কাছে দুর্নীতির বিচারের জন্য যে পর্দাগুলো খুলে দিয়েছে তাদের কাছে উনি নমস্য এবং দেবতা, ঘরে ঘরে ওনার নাম পূজিত হয়। আপনি কাজের টাকা নেবেন না, কি করে দেবেন তাহলে রাজকোষের অর্থগুলো? কি করে এই করে দেবেন? উনি ছবি এঁকে দেবেন? আপনি ছবি এঁকে দেবেন? আপনার লেখা বই এপাং ওপাং ঝপাং বিক্রি করে দেবেন? সবসময় তো বলেন যে রাজকোষে অর্থ নেই, অথচ উৎসবের মেলা, উৎসবের যে প্রাচুর্যতার পয়সাগুলো পান কোথা থেকে? কী হিসাব, কোথা থেকে অর্থগুলো ঢুকছে? জনগণ কি বোকা? এগুলো হিসাব জানে না? আর রাজকোষের যে অর্থ আপনি বলছেন নেই, এবং সবথেকে বেশি উন্নত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, শিক্ষা দীক্ষা চিকিৎসায় না, মদ বিক্রির টাকা আপনার রাজকোষ সবথেকে বেশি টাকা ঢোকে, যেটা বাণিজ্য সভা এবং মেলাতেও আগেও বলা হয়েছে। সেখানে আমরা দিল্লিতে যেটা দেখেছি, যেমন বড় এবং দেশ বিদেশের থেকে সবাই এসেছিলেন, সেখানে পশ্চিমবঙ্গের নাম উঠেছিল কি না সবথেকে বেশি মদ বিক্রিতে পশ্চিমবঙ্গ উন্নয়ন করেছে। বলতে লজ্জা লাগে এবং ভাবতে লজ্জা লাগে, আমি একজন পশ্চিমবঙ্গবাসী, আমার রাজ্য উন্নয়ন কোথায়? মদ বিক্রির টাকায় আমার রাজ্য সবথেকে উন্নয়ন করেছে। আমাদের রাজ্য শিক্ষা সংস্কৃতি যে পশ্চিমবঙ্গের নাম উপরে ছিল, সবার উপরে ছিল, এবং শিল্প কারখানা সব কিছুর উপরে পশ্চিমবঙ্গের নাম আগে প্রত্যেকের মুখে আসতো, সেটা আজকে মদ বিক্রির টাকায় সবথেকে উপরে বলে ঘোষিত হচ্ছে। সেটা আপনার শাসনে, আপনার এই 2011-এর পর থেকে সেই সময় দেখা গেছে, তার আগে না, এবং ভবিষ্যতেও মনে হয় এরকম নিদর্শন থাকবে না। দেখুন, আমাদের যিনি দাঁড়িয়েছেন শীতলকুচি থেকে প্রাক্তন অফিসার, যাকে দেখুন আমাদের মাননীয়াকে তাহলে বলতে হয় দয়মন্তী সেন, পার্ক স্ট্রিটের ঘটনায় উনি যেখানেই দেখেন, যদি কোনো পুলিশ অফিসার ঠিকঠাকভাবে কোনো কাজ করতে চান, উনি সঙ্গে সঙ্গে তাকে ট্রান্সফার, কারণ উনি তো একটাই পোস্ট, বাদ বাকি ল্যাম্প পোস্ট, উনি তো আবার পুলিশ মন্ত্রীও বটে। তো সেখানে দেবাশিস ধরকে সেই যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশটা কার্যকরী হওয়ার দরকার। এবং আগামী ভোটসভা দেখবেন, লোকসভা যে আসছে, এই লোকসভাতে এরকম ঘটনা আবার হবে। উনি দেখেছেন একজন আমাদের প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এবং দেবাশিস ধরের মতন অফিসাররা, এরা এই যে সংবিধানে বলে না যে শিক্ষিত সম্প্রদায় যবে থেকে রাজনীতিতে নামবে, সংবিধানের হাতে তাদের যে ন্যায়দণ্ড তাদের হাতে থাকবে, সেই দেশ এবং রাজ্যের উন্নতি সবসময় একদম শীর্ষে থাকবে। সুতরাং এটা আমরা আগেও দেখেছি, ভবিষ্যতেও দেখব এবং মানব। আগেও আমরা প্রাক্তন থেকে দেখেছি যে সমস্ত কুলসিত করছেন এখন মেয়র বসে, এই মেয়রের চেয়ারটায় এই চোরেদের সরকারের ববি হাকিম বসে যে কুলসিত করছেন, যারা বসেছিলেন মনীষীরা, সেই চেয়ারটা কুলসিত হচ্ছে চোরেদের বসার জন্য, যে নমস্য চেয়ারটা। সুতরাং যারা সংবিধান জানে, পড়াশোনা জানে এবং আইন এবং শিক্ষা জগতের চূড়ায় থাকবে, তারা সংবিধান মানবে। সংবিধান কি? এই যে আমি প্রসঙ্গবাচিত বলি, পঞ্চায়েত ভোট হয় যখন, কাদের বসানো হয়? একটা বসানো হয়, পিছনে কলকাঠি নাড়ে আরেকজন। তো যারা সাইন করতেও পারে না, গ্রামগঞ্জে তাদের গ্রাম পঞ্চায়েত ভোটে তাদেরকে বসানো হয়। তো আপনি কি বিচার করবেন? আপনি দলের যে সমস্ত যেগুলো অযোগ্যগুলো আছে সেগুলোকে ভেবে দেখুন কি করেছেন আপনি।